চলুন ঘটনায় চলে যাই। এম এ হোসাইন ভাই জানিয়েছেন যে ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদার সাথে। সময়কালটা 2000 সাল। ওনার দাদা কিন্তু একজন কবিরাজ। কবিরাজ বলতে ঝাড়ফুঁক করার কবিরাজ নন, উনি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিভিন্ন রোগীকে সেবা দিতেন। আল্লাহর রহমতে সেগুলোতে ভালো কাজও হতো। এই ধরনের কবিরাজ বর্তমানে কম রয়েছে, তবে একটা সময় যখন হসপিটাল, ডক্টর এনাদেরকে আসলে ওভাবে পাওয়া যেত না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গা ছিল এই কবিরাজ। তো এই যে কবিরাজ দাদু, উনি মাঝে মাঝেই তো রংপুর শহরে আসতেন। রংপুর যে মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজের আশেপাশেই ঘটনাটি ঘটেছিল। হোসাইন ভাই জানিয়েছেন যে রংপুর মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে হাজীপাড়া যাওয়া যায়, ওই দিক দিয়েই কারাগার রয়েছে। আর ওই দিকটাতে আরও একটি রাস্তা রয়েছে, সৈয়দপুর নীলফামারী যে হাইওয়েটা, ওইটা। একবার হয় কি যে এই যে হোসাইন ভাইয়ের দাদু, উনি একটি বাজার এসেছেন, ওখানে বাজারটার নাম হচ্ছে গুদরি বাজার। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। তো গুদরি বাজারে একটা দোকান রয়েছে, ঝোলা লটকনের দোকান আর কি। ওখানে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায়, ওষুধ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়, অনেক গাছগাছরা পাওয়া যায়। বিশেষ করে কবিরাজরা ওই দোকানে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেন, যেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করেন। তাছাড়া ওই দোকানে ওষুধও পাওয়া যায়। তো দাদু সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা সাড়ে 9টা লাগিয়ে দেন, এরকম একটা সময়। তো বাড়িতে ফিরবেন, ফেরার জন্য একটি রিক্সাও ঠিক করেন। ওই সময়ে এখনকার মতো তো অটো রিক্সা ছিল না, পায়ে চালিত রিক্সাগুলো ছিল। আর পায়ে চালিত রিক্সার পেছনে নিচের দিকে হারিকেন কিন্তু ঝোলানো থাকতো। এটা আপনারা অনেকেই দেখেছেন। এখনও হয়তো বা বাংলাদেশের কোনো কোনো এলাকায় রিক্সার নিচে হারিকেন দেখা যায়। দূর থেকে হারিকেন দেখলেই রাতের বেলা বোঝা যেত রিক্সা আসছে। এখন তো এরকমটা দেখা যায় না। তো ওরকম একটা রিক্সা উনি ঠিক করে, যেটার নিচে হারিকেন ঝোলানো ছিল, হারিকেন জ্বলছিল। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে লাশ কাটা ঘরের কাছে চলে এসেছেন। ওই সময় কিন্তু এই লাশ কাটা ঘরটা রংপুর মেডিকেল থেকে বেশ দূরে ছিল। যেমনটা শুধু যে ওইখানে ছিল বিষয়টা এরকম না, যেমন আমাদের রাজবাড়ী জেলাতেও সদর হসপিটাল থেকে লাশ কাটা ঘরটা বেশ দূরে। আগে কিন্তু এরকমই ছিল। তো ওই সময় ওইখানে এই লাশ কাটা ঘরটা ছিল। যখন ওনাদের রিক্সাটা ওইখানে চলে এসেছে, তখন হঠাৎ করে হয় কি, মনে হচ্ছে যে সাইক্লোন শুরু হয়েছে। আর ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা শুধু মনে হচ্ছে ওই লাশ কাটা ঘরের আশেপাশে, যে ঘরবাড়ি তো নাই, যে গাছপালাগুলো রয়েছে, মনে হচ্ছে শুধু ওখানে রয়েছে। এখন এই সাইক্লোনের মতো বাতাসের কারণে এই রিক্সার নিচে থাকা যেই হারিকেনটা, এই হারিকেনটার আলো নিভে যায়। ওখানে তো আশেপাশে কোনো দোকানপাটও নাই। এখন যেরকম দোকানপাট হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে, ওই সময় কিন্তু এরকম ছিল না। আজ থেকে 25 বছর আগে, মানে 2000 সালে। তখন এই আলোটা পাবে কোথায়? কিন্তু এই যে যিনি রিক্সা চালক, তার কাছে ম্যাচ ছিল। যেহেতু আলো নিভে গেছে, এখন হারিকেন তো জ্বালাতে হবে। তো রিক্সাটা থামিয়ে যিনি রিক্সা চালক, উনি রিক্সা থেকে নিচে নামেন। আর এই যে কবিরাজ দাদুকে রিক্সা চালক বলেন যে, কাকা আপনি বসেন, আমি হারিকেনটা জ্বালাই। উনি কি করেছেন, রিক্সার নিচে গিয়ে হারিকেনটা ঠিক করার চেষ্টা করছেন। তো ওনার পকেটে আবার ম্যাচ ছিল। আর এই রিক্সা চালকও উনি বিড়ি খেতেন। এখন হচ্ছে কি, ওনার পকেট হাতাচ্ছেন, লুঙ্গির এখানে যে গুজে রাখা যায় ওখানে হাতাচ্ছেন, কিন্তু উনি ম্যাচ খুঁজে পাচ্ছেন না। কবিরাজ দাদু বলছেন যে, হ্যাঁ কি হলো, জ্বালাতে পারছো? তখন ওই রিক্সা চালক বলছেন যে, না কাকা, ম্যাচ তো খুঁজে পাচ্ছি না, হাতড়াচ্ছি, ম্যাচ তো খুঁজে পাই না। এখন এই অন্ধকারে আবার কোথাও পড়ে গেল নাকি এখানে, তাও তো বুঝতে পারছি না। আপনার কাছে ম্যাচ আছে? তখন কবিরাজ দাদু বললেন, না রে বাপু, আমার কাছে তো ম্যাচ নাই, এখন কি করা যায়? তখন কবিরাজ দাদুকে ওই রিক্সা চালক বলছেন যে, কাকা আপনি একটু বসেন, আমি দেখি আশেপাশে কোথাও
কোনো কিছু পাই কিনা। এমত অবস্থায় হঠাৎ করে রিক্সা যিনি চালক উনি বলছেন যে ও কাকা দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় ম্যাচের সন্ধান পেয়ে গেছি। যখন ওই রিক্সা চালক উনি নিচু হয়ে ওই হারিকেনের কাছে গিয়েছিলেন, তখন উনি দেখছেন যে রাস্তার উল্টো পাশেই যেই লাশ কাটা ঘর রয়েছে, ওই লাশ কাটা ঘরের ভেতর থেকে আলো ভেসে আসছে এবং উনি দেখতে পাচ্ছেন যে একটা লোক উল্টো হয়ে বসে আছে, মানে ওই লাশ কাটা ঘরের জানালা খোলা, ভেতরে কোনো হারিকেন জ্বলছে, হারিকেনের আলো যেরকমটা হয় আর কি, ওরকম বোঝা যায় যে এটা হারিকেনের আলো, আর উল্টো হয়ে বসে আছে। তখন ওই রিক্সা চালক বলছেন যে ও কাকা পেয়ে গেছি তো আলো, যাই আমি নিয়ে আসি। তখন আবার কবিরাজ দাদু বলছেন যে কোত্থেকে আলো পেলে? বলে যে ওই যে দেখেন লাশ কাটা ঘরে আলো জ্বলছে, মনে হয় ডোম ভিতরে বসে আছে, আমি ওর কাছ থেকে ম্যাচটা নিয়ে আসি। তখন এই কবিরাজ দাদু বলছেন যে থাক থাক বাপু, তোমার যেতে হবে না, তুমি রিক্সার কাছে থাকো, আমি গিয়ে নিয়ে আসি। এই বলে কবিরাজ দাদু উনি রিক্সা থেকে নেমেছেন। নেমে উনি রাস্তা পার হয়ে ওই লাশ কাটা ঘরের যেই রাস্তাটা ওটা ধরেছেন, মানে রাস্তার পাশেই আর কি, রাস্তার থেকে সামান্য একটু 20-25 কদম হেঁটে ওই ঘরটার কাছে যেতে হয়। তো উনি দূর থেকে দেখছেন যে হ্যাঁ ঠিকই, রিক্সা চালক ঠিকই দেখেছেন, উনি দেখতে ভুল করেন নাই। ওখানে একটা ছোট্ট জানালা রয়েছে, ওই জানালার দিকে পিঠ দিয়ে কেউ একজন কোনো কাজ করছে আর ভিতরে আলো জ্বলছে। তো দাদু মনে করেছেন ওই ডোম বসে আছে, মনে হয় লাশ নিয়ে কোনো কাজ টাজ করছে আর কি। তো উনি ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পর জানালার কাছে গিয়ে বলছেন যে ও ভাই একটু ম্যাচ দাও না, রিক্সার হারিকেন তো নিভে গেছে, সামনে যাব কিভাবে, ঝড় বাদল শুরু হয়ে যাচ্ছে। তো বলার পর কোনো উত্তর আসে না। আবারও বলছেন যে ও ভাই ম্যাচটা দাও না, এরপরও কোনো কথার উত্তর আসে না, মানে কোনো নড়াচড়াই নাই। ওই লোকটা সে তার মতো করে কাজ করছে। আবারও কবিরাজ দাদু বলে উঠলেন ও ভাই শোনো না নাকি, ম্যাচটা দাও না। এবার হয় কি, হঠাৎ করেই ভেতরের আলোটা ধপ করে নিভে যায়। নিভে যাওয়ার পরও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে কি হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছিল তাতে কবিরাজ দাদু বুঝতে পারলেন যে ঘর থেকে কেউ একজন বেরিয়ে গেল দরজা দিয়ে। বের হওয়ার পর যেটা হলো সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে পাশে একটা শিমুল গাছ রয়েছে, শিমুল তুলার যে গাছগুলো, ওই গাছ একদম ফুল হয়, লাল লাল ফুল হয়, তুলা হয়, আর এই গাছগুলোর সমস্ত বডিতে কিন্তু কাটা থাকে। যারা এই গাছগুলো দেখেছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন। দাদু খেয়াল করলেন যে ওই লোকটা বের হওয়ার পর ওই শিমুল গাছ বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। ওই শিমুল গাছটা নাকি এতটাই মোটা ছিল যে 2-3 জন মিলে এটার বের পাওয়া যেত না। যখনই এই দৃশ্য দেখলেন তখনই দাদু বুঝতে পারলেন যে সর্বনাশ, ভয়ঙ্কর এক জিনিস উনি দেখে ফেলেছেন। আর এতক্ষণ যেটা দেখা যাচ্ছিল এটা আসলে কোনো ডোম না, এটা ভয়ঙ্কর কোনো পিশাচ হবে। উনি দ্রুত ওখান থেকে চলে আসলেন, এসেই লাফ দিয়ে রিক্সায় উঠলেন এবং রিক্সা চালককে বলছেন যে বাপুরে তাড়াতাড়ি চালা, সমস্ত শক্তি দিয়ে চালা, আমরা কিন্তু বিপদে পড়ে গেছি। আর তুমি যেটা দেখছো এটা কিন্তু কোনো ডোম না, এটা একটা পিশাচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিক্সা চালক এটা শোনার সাথে সাথে উনিও তো ওনার সর্বশক্তি প্রয়োগ করে রিক্সার প্যাডেল মারা শুরু করলেন। তো মেইন রাস্তা যেটা রয়েছে, ওই মেইন রাস্তা মানে হাজিপাড়ার যে একটা রাস্তা রয়েছে মেইন রাস্তা, ওইটা দিয়ে না গিয়ে উনি অন্য আর একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যেটা একটু ভেতরের দিকে আর কি। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে চতুর্দিকে অনেক বড় বড় আকৃতির কুকুর এই রিক্সাকে ঘিরে ধরে। তখন এই রিক্সা চালক রিক্সা থামিয়ে ঘুরে কবিরাজ দাদুর হাত চেপে ধরে বলছেন যে ও কাকা এ কি বিপদে পড়লাম, এগুলা কি? তখন এই কবিরাজ দাদু উনি তো মূলত জিনপরির চিকিৎসা করতেন না, উনি তো গাছগাছার চিকিৎসা করতেন, তারপরও উনি কিছু দোয়া কালাম তো জানতেন। উনি দোয়া দরুদ পড়ছেন আর রিক্সা চালককে বলছেন যে ভয়ের কিছু নাই, আল্লাহর নাম নাও, চলো সামনের দিকে আগাই, ওরা কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। রিক্সা চালক উনি রিক্সা চালানো শুরু করলেন। হাজিপাড়া নামক ওই এলাকার
একটা মোড় রয়েছে, ওই মোড় দিয়ে একটা ছোট পুল রয়েছে, কপাটালা পুল বা এরকম একটা নাম বলেছেন আর কি হোসাইন ভাই। তো ওই পুলের ওখানে এসে নাকি 3টা রাস্তা রয়েছে, 3টা 3 দিকে চলে যায়। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে বিজিবি সেক্টর কমান্ড অফিসের দিকে যায়। ওই সময়ে বিজিবির নাম ছিল বিডিআর। তো ওই সময়ের যে বিডিআর অফিস সেদিকে নিয়ে গিয়েছেন রিক্সা, কারণ হচ্ছে আশেপাশে অন্ধকার, আর ওই অফিসের ওখানেই চতুর্দিকে কিছু আলো দেখা যায়, এছাড়া কিন্তু আলো নাই। আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ওইদিকে আবার ডাকাতেরও ভয় ছিল, এটাও একটা সমস্যা। এখন ভূতের ভয়ের পরবর্তীতে ডাকাতের ভয়টা অনেক বেশি তাদের ভিতরে কাজ করে, কারণ হচ্ছে যিনি রিক্সা চালক, ওনার রিক্সা যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই হোসাইন ভাইদের একটা পারিবারিক কবরস্থান রয়েছে, ওই পারিবারিক কবরস্থানের কাছাকাছি নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা উনি আল্লাহর নাম নিতে নিতে চলে যান। তো কবিরাজ দাদু উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কলা বাগান পড়ে ওনাদের, ওই কলা বাগানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করে মনে হলো একটা গরম বাতাস ওনার কানে এসে লাগলো, আর কানের কাছে ফিস ফিস করে বলছে, বিরক্ত করেছিলি, তারপরও আজকের মতো বেঁচে গেলি, আবার যদি বিরক্ত করতে আসিস না, হাড় মাংস খেয়ে একদম শেষ করে ফেলবো। এরপর আর কোনো সারা শব্দ নাই। কবিরাজ দাদু তো দ্রুত পা চালিয়ে ঘরে চলে আসলেন। উনি বুঝতে পারলেন যে ওই সময় মূলত নিশ্চয়ই এই পিশাচগুলো কোনো কাজ করছিল, কোনো এক কারণে এই রিক্সা চালক এবং দাদু দেখে ফেলেছিলেন। আর দাদু যেহেতু এগিয়ে গিয়ে বারবার কিছু প্রশ্ন করেছেন, এতে করে ওরা বিরক্ত হয়েছে, আর এই কারণেই পিছু নিয়েছে। যাই হোক, এই ঘটনার পর এই কবিরাজ দাদুর সাথেও যে কোনো ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা এরকম না, আর ওই রিক্সা চালকও কোনো ভয়ের ঘটনা ফেস করেছে বিষয়টা এরকম না। তবে এই ঘটনার মাঝে আরও একটা আতঙ্ক তাদের মনের মধ্যে চেপে বসেছিল। হঠাৎ করে রিক্সার চেইন পড়া শুরু করেছিল, এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়া রিক্সার চেইন পড়া শুরু করেছিল, যাক আল্লাহর রহমতে তার থেকে ওনারা আসলে বেরিয়ে আসেন, কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন ওই লাশকাটা ঘর বা আশেপাশের এলাকাগুলো বেশ ডেভেলপ হয়েছে, অনেক মানুষজন সেখানে আসা যাওয়া করে, অনেক রাত পর্যন্ত মানুষের আনাগোনা রয়েছে, দোকানপাট হয়েছে, ঘরবাড়ি হয়েছে। আমি এর আগে একটা ঘটনার মধ্যে আমাদের রাজবাড়ী জেলার লাশকাটা ঘর সম্পর্কে বলেছিলাম, তারপর রাজবাড়ির লাশকাটা ঘরের সামনে গিয়ে একটা ছোট্ট ভিডিও করে আমি আমাদের পেজ এবং গ্রুপে দিয়েছিলাম। সেখানে আমি একটা গাছ দেখিয়েছিলাম, যে গাছটি এখন পর্যন্ত আসলে বারবার টেন্ডার হওয়ার পরেও কোনো এক অজ্ঞাত কারণে সেটা কাটা যায় না। আর নতুন যে লাশকাটা ঘরটি হয়েছে সেটার পাশে একটা গ্রিলের ঘর রয়েছে। এখানেই মূলত পূর্বে একটি ছোট্ট ঘর ছিল, উপরে টিন শেড, চারদিকে দেয়াল, দেয়ালের রংটা ছিল অফ হোয়াইট কালার। যারা রাজবাড়িতে পূর্বে মানে এটা দেখেছেন তারা তো বলতে পারবেন। তো এটা আমি অনেকবার দেখেছি ওই ঘরটা, এখনও সেই ঘরটা নাই, পাশে একটা বড় ঘর তৈরি করা হয়েছে। তো এরকম লাশকাটা ঘরগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, যেটা হসপিটাল থেকে অনেক দূরে তৈরি করা হতো। রংপুরে কিন্তু এখন ওই রংপুর মেডিকেল কলেজেই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়, এখন নাকি ওইখানে লাশ কাটা হয় না, এটাই আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হোসেন ভাইকে চমৎকার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনার কাছ থেকে আর অনেক অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পাব। চলুন প্রিয় লিসেনার্স, আমাদের এবারের হরর নাইট এপিসোডের 65তম আয়োজন না 66তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের হরর নাইট এপিসোডের 66তম আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মেহেদি। উনি ঢাকার বাড্ডায় রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি চট্টগ্রামে।
উনি বর্তমানে সরকারি তিতুমির কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ওনার পরিবার চট্টগ্রামেই থাকেন, আর উনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তিনি সম্পর্কে এই মেহেদী ভাইয়ের দুঃসম্পর্কের মামা হন, যার নাম নবাব উদ্দিন। এই ঘটনাটি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার গোয়াজাপাড়া এলাকার, আর সময়কালটা ছিল 1993 সালের ডিসেম্বর মাস। এই নবাব মামার পেশা ছিল মূলত উনি গ্রামের বিভিন্ন জমি, ঘর, এই জিনিসগুলোর চারদিকে যে বেড়া দেওয়া হয় না, উনি এই বেড়ার কাজ করতেন। আর বেড়ার কাজ যারা করেন তাদের হাতে সবসময় একটা কাঁচির মতো জিনিস থাকে। এই কাঁচিটা একটা পাতলা কাপড় দিয়ে সবসময় ওনারা পেঁচিয়ে রাখেন। আসলে সবসময় এই কাঁচিটা ওনাদের লাগেই, এটা ওনাদের কাজের একটা অন্যতম টুলস বলতে হবে। উনি সবসময় হাতে রাখেন, যেখানেই যান এটা ওনার হাতেই থাকে। তো ওই সময় এই সাতকানিয়া গোয়াজাপাড়া এলাকাতে সপ্তাহে 2 দিন হাট বসত, মঙ্গলবার আর বৃহস্পতিবার। সেদিন ছিল বৃহস্পতিবার। মামা আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন এবং রীতিমতো নামাজ পড়ে বাসায়ও আসছেন। বাসায় এসে তখন যখন একটু বসেছেন, মামার মা যিনি মামাকে বলছেন যে আজকে তো হাটবার, তুই বাজারে গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আয়, ঘরে তো তেমন কাঁচা বাজার নাই। আবার মামারও প্রয়োজন ছিল বাজারে যাওয়ার, কিন্তু বিষয়টা উনি ভুলে গিয়েছিলেন। মামা যেখানেই যান কাঁচিটা তো হাতেই নেন, উনি কাঁচিটা হাতে নিয়েছেন। তবে সবসময় যেরকম হাতে রাখেন কাজ ছাড়াও, এবার কিন্তু কাজের জন্যই নিয়েছেন, কারণ হচ্ছে কাঁচিটা ধার করাতে হবে, আর নতুন আর একটা কাঁচি কিনতেও হবে। যেই কাঁচিটাতে উনি ধার করাবেন এইটা আসলে অনেকটাই ক্ষয় হয়ে গেছে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে। মামা দেরি না করে হাতে বাজারের ব্যাগ নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হন। গোয়াজাপাড়ার হাট মামাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে যেতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। আর হাটে যাওয়ার পথে একটা ছোট্ট কালভার্টের মতো ব্রিজ পড়ে। হাঁটতে হাঁটতে একসময় বাজারে গিয়ে উনি পৌঁছান। তারপর মামা বাজারের চারদিকে একটু ঘুরে দেখছেন যে কোথায় কি ধরনের বাজার উঠেছে। ওই বাজারে তখন অনেক মানুষই আসছিলেন আর কি। আর সময়টা যেহেতু শীতকাল ছিল, তাড়াতাড়ি বাড়িতে ফেরত যেতে হবে, শীতকালে সন্ধ্যাটাও একটু তাড়াতাড়ি লেগে যায়। মামা দেরি না করে বাজার ঘুরে বাজার সদাই করতে থাকেন। বাজার সদাই শেষ হওয়ার আগেই হয় কি, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। বাজার যে মসজিদ রয়েছে, মসজিদের মাইকে মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে যায়। মামা কি করেছেন, ওনার যেই বাজারগুলো, মানে ওই সময় পর্যন্ত উনি যে বাজারগুলো করেছিলেন, মামার এক পরিচিত বন্ধুর দোকানে বাজারগুলো রেখে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকেছেন। নামাজ পড়ে উনি বের হওয়ার পর বাকি বাজার সদাইগুলো করেন। বাজার সদাই শেষ হওয়ার পর মামা গিয়েছেন কামারের দোকানে কাঁচি ধার করাতে। সেখানে গিয়ে ওনার কাঁচিটা ধার করিয়ে নেন এবং নতুন আরেকটি লোহার কাঁচি কিনে নেন। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। এদিকে এশার আজানও হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এখন বাইরে বের হব, একবারে এই মসজিদে এশার নামাজটা পড়ে তারপর বাড়ির দিকে রওনা দেই। তো মামা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। সাধারণত শীতকালে এই এশার আজান 7টা, সোয়া 7টা, 7:30 এরকম হয়। তবে রাত 8টার আগেই মোটামুটি এশার নামাজ শেষ হয়ে মসজিদ ক্লোজ হয়ে যায়। ওখানেও সেটাই হয়। গ্রামের লোকজন তারা যে যার মতো বাড়িতে চলে গিয়েছেন, আর দোকানপাটগুলো ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে, যেহেতু এশার নামাজ শেষ। মামা উনি তো বাড়ির দিকে রওনা দিয়েছেন, একা একাই যাচ্ছিলেন। যে পথ দিয়ে যাচ্ছিলেন, গ্রামের 2 পাশে তো বিল ছিল ওই সময়, যে রাস্তা দিয়ে যাচ্ছেন আর কি। মাঝে কাঁচা পাকা সরু রাস্তা, মানে কোনো জায়গায় একটু কাঁচা, কোনো জায়গা পাকা, বেশ লম্বা একটা রাস্তা। তো কোনো কোনো জায়গায় টেন্ডার হয়েছে, ওইটুকু কাজ হয়েছে, পরে আবার কাঁচা, এরকম আর কি। চারদিকে ছিল শুনশান নীরবতা, আর সেই রাস্তা ধরে মামা ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে যাচ্ছেন। চারদিকে ঘন কুয়াশাও পড়ে গেছে ইতোমধ্যে। রাস্তায় তখন একজন লোকও নাই। বেশ কিছু দূরে ঘর বাড়ির উঠোনগুলোতে লাইটের হালকা আলো দেখা যাচ্ছিল ওই কুয়াশার মধ্যেই। মামার এক হাতে ছিল আগেকার যে ব্যাটারি চালিত টর্চ লাইট যেগুলো ছিল আর কি, ওইটা, আর অন্য হাতে ছিল বাজারের ব্যাগ। বাজারের ব্যাগের মধ্যে ওনার কাঁচিগুলো ঢুকিয়ে রেখেছিলেন উনি।
কিছুটা পথ আগানোর পর মামা ওই যে যেই ছোট্ট কালভার্টটা, যেটার কথা একটু আগে বললাম যে বাজারে যাওয়ার পথে একটা ছোট্ট কালভার্টের মতো পড়ে, ওই জায়গাতে চলে আসছেন। যখন ওই কালভার্টের উপরে উঠেছেন তখন হঠাৎ করেই মামা একটা কান্নার আওয়াজ শুনতে পান। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে এটা মামা বুঝতে পারছেন না। কান্নার শব্দটা ছিল ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতো। মামা টর্চ লাইট চারদিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছেন যে কে কান্না করছে। মামা কাউকেই দেখতে পান না। তারপর মামা আরেকটু এগিয়ে গিয়ে বৃষ্টির একদম একটা পাশে এসে দাঁড়ান। সেখানেও উনি দাঁড়িয়ে টর্চের আলোটা নিচ দিকে মেরেছেন যে নিচে কেউ আছে কিনা। শীতকাল তো, তখন কিন্তু ওই দিক দিয়ে পানির যে প্রবাহটা ওটা ছিল না। এই ব্রিজটা মূলত দেয়া হয়েছিল মাঠের এই পাশের পানি যেন অপর প্রান্তে পৌঁছাতে পারে, এই জন্য। নিচে কিন্তু তখন শুকনো ছিল। উনি তখন বুঝতে পারলেন কান্নার এই আওয়াজটা ব্রিজের নিচ থেকে আসছে। তখন মামা মনে মনে সিদ্ধান্ত নেন ব্রিজের নিচে নেমে দেখবেন যে কে কান্না করছে। মামা কিন্তু বেশ সাহসী একজন মানুষ ছিলেন। জিন ভূত বিশ্বাস করলেও জিন ভূতের ভয় ওনার মধ্যে খুব কম ছিল। উনি অনেক সময় অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, যেহেতু কাজ করতে যান। ওই কাজটা শেষ করে আসতে আসতে অনেক সময় রাত হয়ে যেত। অনেক সময় চুক্তিভিত্তিক কাজ থাকতো যে এই কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে। তখন কিন্তু ওনাকে অনেক রাত পর্যন্ত কাজ করে কাজ শেষ করে বাড়িতে ফিরতে হতো। এই জন্য বাসায় একা একা রাতের বেলা ফেরা বা গভীর রাতের বেলা এভাবে ফেরার অভ্যাসটা ওনার নতুন কিছু না। উনি চিন্তা করেছেন যেহেতু বাচ্চার কান্নার আওয়াজ আসছে, নিশ্চয়ই এইদিকে কোনো বাচ্চা খেলতে এসে রাস্তা হারিয়ে ফেলেছে, এখন বাসায় ফিরতে পারছে না, বাসাও চিনতে পারছে না, তাই ভয় পেয়ে ব্রিজের নিচে বসে কান্নাকাটি করছে। এরকমটাই হবে হয়তো। মামা বাজারের ব্যাগটি ব্রিজের উপর রেখে ব্যাগ থেকে কাঁচিটা নিয়ে উনি নিচে নামতে থাকেন। বুদ্ধি করে এই কাজটি করেছিলেন। তবে উনি কাঁচিটা হাতে নিয়েছিলেন এই কারণে যে যেহেতু রাতের বেলা উনি নিচে নামছেন, আবার সাপটাপ থাকে কিনা, পোকামাকড় থাকে কিনা, এই জন্যই মূলত কাঁচিটা হাতে নিয়েছিলেন। এরপর উনি যখন নিচে নেমেছেন সত্যিই দেখেন ব্রিজের নিচে 5 থেকে 6 বছর বয়সের বাচ্চার মতো একটা বাচ্চা হাঁটু মুড়ে বসে আছে। বোঝা যাচ্ছে তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি এবং ছোট্ট একটি হাফ প্যান্ট। মামা বাচ্চাটিকে দেখে একটু অবাকই হন। এই শীতের রাত্রে কোনো ধরনের গরমের পোশাক নাই শরীরে, এই বাচ্চাটা কিভাবে বাড়ি থেকে বের হলো, তার মা বাবাও কিভাবে বাড়ি থেকে তাকে বের হওয়ার অনুমতি দিল। বিকালে বের হলেও তো তার শরীরে হালকা গরম পোশাক থাকবে, কিন্তু না, কোনো গরমের পোশাকই তার শরীরে নাই। আর এখন পথ হারিয়ে এই শীতে কষ্ট পাচ্ছে। তো মামা এসব মনে মনে ভেবে মনে মনে নিজেও কষ্ট পাচ্ছিলেন। মামা বাচ্চাটিকে বলেন যে হ্যাঁ রে গেদা, তুই কে রে, তোর নাম কি, তোর বাসা কোথায়, আর এইখানে কিভাবে আসলি? ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই যে হাঁটুর ভিতরে মুখ লুকিয়ে সেরকম কেঁদেই চলছে, মামার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত। মামা আবার জিজ্ঞেস করেন যে এই তুই কোন বাড়ির রে, কথা বলিস না কেন, আমার দিকে তাকা, আমি তোকে বাসায় পৌঁছে দেবো, ভয় নাই, আয় আয় আমার সাথে আয়। কিন্তু না, বাচ্চাটি কেঁদেই চলছে, কোনো উত্তর দেয় না, কান্না করছে তো করছেই। এক সময় মামা বিরক্ত হয়ে বাচ্চাটিকে ধমকের সুরেই বলে, কিরে যাবি কিনা বল আমার সাথে, নাহলে কিন্তু আমি এখানে তোকে ফেলেই চলে যাব, তাহলে কিন্তু আর বাসায় যেতে পারবি না, সারা রাত এই ঠান্ডার মধ্যে থাকতে থাকতে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এ কথা বলেও কোনো লাভ হলো না, কোনো রেসপন্স নাই ওই বাচ্চাটার তরফ থেকে। এখন মামা তো একজন দায়িত্বশীল মানুষ, উনি তো এতটুকু একটা ছোট বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে রেখে চলে যাবেন এটা তো চিন্তা করতে পারছেন না। উনি চিন্তা করলেন যে বাচ্চাটা মনে হয় ভয় পেয়েছে, যাক ওকে আমি মাথার উপরে হাতটা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে নিয়ে যাই, ওই চিন্তা করেছেন। এরপর উনি কি করেছেন, বাচ্চাটার হাত ধরেছেন, হাত ধরে একটু টান দিয়েছেন। যখনই বাচ্চাটার হাত ধরেছেন এবং টান দিয়েছেন তখন মামা চমকে ওঠেন। এই বাচ্চাটার হাত ছিল বরফের থেকেও ঠান্ডা। মামা অবশ্য বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দেন নাই। মামা ভেবেছেন শীতকাল, ছেলেটার মানে কোনো গরমের পোশাকই নাই শরীরে, এই জন্য হয়তো বা ঠান্ডায় শরীর এরকম হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, আর হাত এরকম ঠান্ডা হয়ে গেছে,
এটা তো এখন অস্বাভাবিক কিছু বোঝাও যায় না। ঠান্ডার মধ্যে বসে থাকলে তো এরকম শরীর ঠান্ডা হবেই। মামা সেটার এক হাত ধরে টানতে থাকে, বলে যে আয় রে আমার সাথে আয়, আর না আসলে এই যে কাঁচি দেখছিস, আমি কিন্তু কাঁচি দিয়ে তোর হাতে কিন্তু একটা পোচ দিয়ে দেব, আয়। মামা মূলত ভয় দেখানোর জন্য বলেছিলেন, কারণ বাচ্চাটা আসতে চাচ্ছে না। অনেক সময় ছোট বাচ্চারা থাকে না যে ভয় পাচ্ছে, কোথাও যেতে চাচ্ছে না, অথচ সে তার মা বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। তো মামা এরকমটাই মনে করছেন, একটু ভয়টাই দেখালে বাচ্চাটা হয়তো বা তার সাথে উঠে আসবে। কিন্তু যখনই মামা এই কথা বলেছেন, তখনই নাকি বাচ্চাটা মামার দিকে মাথা উঁচু করে তাকিয়েছে। আর মামার হাতে তো টর্চ লাইট ছিলই। মামার টর্চ লাইটের আলোতে যেটা দেখেন সেটা দেখে ওনার পিলে চমকে যায়। মামা দেখেন এই বাচ্চাটার চোখ দুটো অনেক বড় বড় আর পুরোটা লাল বর্ণের, আর চোখের উপরে মনে হচ্ছে কোনো পাতা নাই, কোনো ভুরুও নাই, আমাদের যেরকম ভুরু থাকে এরকম কোনো ভুরুও নাই। আর তার চোখ, নাক, মুখমণ্ডল মনে হচ্ছে সমান, কপালের একদম সমান্তরালে চোখ। আমাদের যেমন চোখটা ভুরুর নিচে একটু কোটরের মধ্যে থাকে, কিন্তু না, তার কপাল সমান করে চোখ, বড় বড় দুটো চোখ। তার মুখও কিন্তু একদম চোখ সমান্তরাল। আমাদের চেহারায় তো ভাঁজ থাকে, কিন্তু এরকম না, একদম সমান। আর তখনই ওই বাচ্চাটা ভয়ঙ্কর একটা হাসি দেয়, কিন্তু হাসিটা ছিল শব্দবিহীন, মানে কোনো শব্দ নাই। মামা দেখেই বুঝতে পারেন যে এইটা কোনো মানুষের সন্তান হতে পারে না। আর তারপরই মামা বাচ্চাটার হাত ছেড়ে দেন। আর তখনই মামা দেখতে পান আরো একটা ভয়ঙ্কর দৃশ্য। এই বাচ্চাটার শরীর দিয়ে খেজুর গাছের যত বড় কাটা হয় না, খেজুর গাছের ডালে যত বড় চিকন চিকন লম্বা কাটা হয়, ওই রকম সাইজের কাটা সমস্ত শরীর দিয়ে বের হচ্ছে, হাত, পা, গলা, বিভিন্ন জায়গা থেকে। আর এখন কান্নার বদলে ভয়ঙ্কর শব্দে বিকট একটা আওয়াজ করছে। মামা ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দ্রুত দৌড়ে উনি রাস্তার উপর উঠে আসেন। আর বাজার যে ব্যাগটা, এটা তো ব্রিজের এক পাশে রাখা ছিল, উনি ব্যাগ না নিয়ে দৌড়ানো শুরু করেন। দৌড়ানোর এক পর্যায়ে মামা পেছন থেকে শুনতে পান যে তোর হাতে আজ লোহার কাঁচি ছিল, তাই কিছু করতে পারলাম না রে। এই কথা শোনার পর মামা দৌড়ানো অবস্থাতেই আবার পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন। মামা দেখেন যে ওই বাচ্চা ছেলেটা ব্রিজের উপর হাওয়ায় ভেসে দাঁড়িয়ে আছে। এটা দেখে মামা আরো জোরে জোরে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে দৌড়াতে একটা সময় মামা বাসায় চলেও আসেন। এসে দেখেন যে মামার মা, মানে নানি, বাড়ির সামনে বারান্দায় বসে আছেন এই শীতের মধ্যে। তারপর মামা প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে উঠোনেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর নাকি মামার মা বাবা এসে তাকে ঘরে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে মামার জ্ঞান ফেরত আসে। এরপর মামা তাদেরকে সব ঘটনা খুলে বলেন। মামা যেহেতু সেখানে বাজারে ব্যাগ ফেলে এসেছিলেন, তাই মামার বাবা এবং গ্রামের কয়েকজন মিলে সেই ব্রিজের কাছে যায় বাজারের ব্যাগটি আনার জন্য। ওখানে যাওয়ার পর নাকি নানার বাবা এবং তার সাথে থাকা লোকরা দেখেন যে রাস্তার এক পাশে বাজারের ব্যাগটি পড়ে আছে। বাজারের ব্যাগের মধ্যে যে সমস্ত সবজিগুলো ছিল, কাঁচা সবজি, সেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। অথচ মামা কিন্তু কই মাছ, খাসির মাংস এগুলো কিনেছিলেন। তাহলে এগুলো কোথায় গেল? ওনারা বুঝতে পারেন এইগুলো সেই অশরীরই খেয়ে ফেলেছে। যাই হোক, ওনার বাড়িতে চলে আসেন। মামার মা মামাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুই এত রাত্রে এলি কেন? এখন রাত প্রায় 12টা বাজে, হাট বাজার তো 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তোর এতক্ষণ লাগলো কেন? তুই যদি একদম আস্তে আস্তে হাঁটিস তাও তো 45 মিনিটের উপরে লাগার কথা না, আর যতটুকু সময় ভয় পেয়েছিস সেটাও তো 15 মিনিটের উপরে হওয়ার কথা না। সর্বোচ্চ তুই 9টার দিকে বাড়িতে আসবি, রাত 12টা বাজলো কিভাবে? এই কথা শোনার সাথে সাথে মা বলে, আরে এত রাত হবে কেন? কি বলো? আমি তো 8টার পরেই বের হয়েছি। তারপর তো এই ঘটনা, বাসায় এসে জ্ঞান হারাই ফেললাম। এত তো দেরি হওয়ার কথা না। সত্যি মামা কিন্তু রাত 8টার সময় বাজার থেকে হাঁটা দিয়েছিলেন। খুব বড় জোর রাত 10টাই বাজতে পারে, কিন্তু রাত 12টার মতো কেন বাজলো? বা 12টার কাছাকাছি সময়টা কেন হলো? ওই রাত্রে মামার অনেক জ্বর এসেছিল। পরের দিন
মসজিদের এক ইমাম সাহেবকে এই ঘটনাটি খুলে বলা হয়। তখন অবশ্য মামার জ্বর ভালো হয়নি, কিছুটা কমেছে। মামার সব কথা শুনে ইমাম সাহেব উনি পানি পড়া খাইয়ে দেন, ঝাড়ফুঁক করে দিতেন। ইমাম সাহেব পরবর্তীতে রুকিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি বাজার থেকেই মামার পিছু নিয়েছিল। বাজারে একটা বড় নিম গাছ আছে, ওইখানে নাকি ওই জিনটা থাকতো। মামা যখন কই মাছ কিনেছিল তখন নাকি ওই কই মাছগুলো জিনের খুব পছন্দ হয়েছিল। মূলত সেই কই মাছগুলো খাওয়ার জন্যই সে এত ছল চাতুরের আশ্রয় নিয়েছিল। তবে মামাকে সে ক্ষতি করত কিছু, যেহেতু লোহার কাছে ছিল হাতে, এই জন্য আল্লাহর রহমতে ক্ষতি করতে পারেনি। মামা যদি বাজারের ব্যাগের সাথে ওই বাজারের ব্যাগের ভেতরে যেই কাছে ছিল ওইটাও যদি ব্রিজের উপর রেখে নিচে নামতেন, তাহলে কিন্তু ওনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হতো। যাই হোক, এই ঘটনার পর থেকে মামা রাত করে ওই ব্রিজের উপর দিয়ে কখনো আসতেন না। রাত হলে উনি অন্য পথ দিয়ে আসতেন, আর যদি ব্রিজের উপর দিয়ে একান্ত আসতেই হতো কখনো একা আসতেন না। আর রাতের বেলা উনি সাধারণত পথ ঘুরে অন্য পথ দিয়ে বাড়িতে আসতেন। এটাই ছিল ঘটনা। আমাদেরকে মেহেদী ভাই জানিয়েছেন যে সাতকানিয়াতে আরও অনেক ঘটনা ওনার জানা আছে, যেটা সাতকানিয়াতে ঘটেছিল, বিশেষ করে নানুর বাড়িতে। সেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাবেন, আমরা অপেক্ষা করব সেই ঘটনাগুলোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম মেহেদী ভাইকে এবং হোসাইন ভাইকে আপনাদের চমৎকার দুটি ভয়ের ঘটনার জন্য। আশা করছি আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই আমরা ঘটনা পেতে থাকবো।